সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্র রায় অমৃতা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে যে ক্লাসটি নেব সেটি হচ্ছে বাইনারি গুণ করা যায় কিভাবে এবং ভাগ করা যায় কিভাবে। তো আমরা এর আগে তোমাদেরকে যোগ এবং বিয়োগ এই জিনিসগুলো দেখিয়েছি। আজকে আমরা সেই বাইনারি গুণ এবং ভাগ করাবো। এগুলো যদিও গুণ করার ক্ষেত্রে গুণের প্রক্রিয়াটা একদম সহজ, ছোটবেলায় যে সমস্ত গুণ করেছো সেম গুণ, এখানে কোনো পার্থক্য নেই। শুধুমাত্র যোগের ক্ষেত্রে আমি তোমাদেরকে যে কম্পিউটার সিস্টেমের যে যোগ 1 আর 1 10, 10 আর 1 11, 11 আর 1 100, এই নিয়মটি যদি তুমি জানো তাহলেই তুমি এই গুণ সহজেই করতে পারবে। তাহলে আমরা ডিসপ্লেতে চলে যাচ্ছি। এবারে দেখো গুণের প্রথম যে গুণটি 1011.11, একে যদি আমরা 1.11 দিয়ে গুণ দিই, এটা দিয়ে আমি গুণ দিই, তো আমাদের এখানে কিন্তু মনে রাখতে হবে এই সিস্টেমটা যে ওই যে একটু আগে আমি বলেছি যে 1 আর 1 যোগ করলে হচ্ছে আমাদের 10, 10 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 11, এবারে 11 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 100। এই যে নিয়মটি আমাদের কিন্তু মনে রাখতে হবে। তো এখন দেখো আমি কিন্তু আবারও বলে দিচ্ছি যে 1 আর 1 যোগ করলে হয় 10, কিন্তু আমি বলছি কিন্তু 10। তোমাদের এই গাণিতিক সমস্যার সমাধান করার সহজ যাতে হয় সেই কারণে এই বাংলাটি আমি কিন্তু বলছি, এটি কিন্তু শুদ্ধ বাংলা না। শুদ্ধ বাংলা হচ্ছে 1011 এভাবে। যাই হোক, এবারে দেখো সেই গুণটি কিভাবে হয়। তুমি একদম 2-3 ক্লাসে যেভাবে গুণ করছো, এককে 1, এককে 1, এককে 1, এককে 1, 1 0 বড় 0, এককে 1, এই একটি গুণ হয়ে গেল। সেকেন্ড গুণ এভাবে এখানে চিহ্ন দিতে পারো, 0 দিতেও পারো, এককে 1, এককে 1, এককে 1, এককে 1, 1 0 0, এককে 1। আবার তুমি আরেকটা ক্রস দিয়ে এককে 1, এককে 1, এককে 1, এককে 1, 1 0 0, এককে 1, এই হয়ে গেল। এখন তুমি এটাকে যোগ করে দাও, এখান থেকে আমাদের 1 নেমে গেল। 1 আর 1 যোগ করলে হচ্ছে 10, 10 এর 0 নামে হাতে থাকে 1, এবারে হাতের 1 এই 1 10, 10 আর 1 11, 11 আর 1 100, 0 হাতে থাকে 10, এই 10, 10 আর 1 11, 11 আর 1 100, 100 আর 1 101, 101 এর 1 হাতে থাকে 10, 10 আর 1 11, 11 আর 1 100, 100 0 হাতে থাকে 10, 10 আর 1 11, 11 আর 1 100, 0 হাতে থাকে 10, 10 আর 1 11 এর 1 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 হচ্ছে আমাদের আবার 10। এবারে তুমি দেখো দশমিক চিহ্ন দিতে হবে, শুধু রেজাল্টে দশমিক চিহ্ন দিলেই হবে, এগুলোতে দশমিক চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমাদের দেখো প্রথম ক্ষেত্রে এখানে 2 সংখ্যার পরে দশমিক, এখানেও আছে 2 সংখ্যার পরে দশমিক, টোটাল সংখ্যা হচ্ছে কয়টা? 4টা। উপরে 2 সংখ্যায় দশমিক, এখানেও 2 সংখ্যায় দশমিক, 4টা। তাহলে সবসময় ডান দিক থেকে আমি হাত দিতে বলছি 1 2 3 4, এখানে দশমিক চিহ্নটি দিয়ে দিলে এটি হচ্ছে আমাদের রেজাল্ট। সুতরাং গুণের জন্য তেমন কোনো সমস্যা নেই, এভাবে আমরা এই গুণের কার্যটি সম্পন্ন করব। এবারে আমাদের দেখো নেক্সট আমরা ভাগ করাবো একটি। এবারে ভাগের জন্য দেখো আমরা প্রথমে এই 1 আমি 11 করে ধরি সব সময়, 1 0 1 1 0 1 1। এই যে ভাগের জন্য আমাদের বিয়োগের নিয়মটি আমাদের মনে রাখতে হবে, এবং বিয়োগের নিয়মের ক্ষেত্রে তুমি যদি এই কম্পিউটার সিস্টেমের বিয়োগটি মনে রাখো তাহলে তোমার জন্য সহজ হয়। না হলে একটু ওই যে উপরে ছোট নিচে বড় এভাবে বারবার বলার চেয়ে ওই পদ্ধতি সহজ। যেমন ডান পাশে আমি সেই বিয়োগের আরেকবার একটু রিপিট করে নিই, 1 0 1 0, এটার থেকে 1 1 1 বিয়োগ দেব।
আমরা বিয়োগে সেই কম্পিউটার সিস্টেমের বিয়োগে আমরা বলেছিলাম 0 থেকে 1 বিয়োগ গেলে হচ্ছে 11, 11-র 1 হাতে থাকে 1, সেই 1 পরবর্তী প্রত্যেকটি লাইনের সাথে যোগের নিয়ম অনুসারে যোগ হবে। তাহলে কি হচ্ছে 11-1 10, আর হাতের 1 11-র 1 হাতে থাকে 1, সেই 1 এখানে যোগ হলে 11-1 10-এর 0 হাতে থাকে 1, আর সর্বশেষ ঘরে গিয়ে আমাদের ওই 1 বসে 1 থেকে 1 বিয়োগ দিয়ে হয় 0। এই হচ্ছে আমাদের বিয়োগটি। এই বিয়োগকে এরকম বিয়োগ আমাদের ভাগের ক্ষেত্রে প্রয়োজন হবে। এখানে দেখো, এখানে আছে 11, এখানে 2 ঘর আছে, এখানেও দেখো 2 ঘর, 11 তো 10-এর মধ্যে যায় না, সে কারণে আমরা তৃতীয় আরেকটি ঘর আমরা নেব। অর্থাৎ 11 101-এর মধ্যে কয়বার যায় আমাদের কোনো ভাবনা চিন্তার কারণ নেই। বাইনারিতে কত বড় কত ছোট ভাবার কোনো দরকার নেই। 101-এর ভিতরে 11 যাবে একবার, এই একবার দিয়ে এখানে আমি 11 লিখে দিলাম। 11 লিখে দিয়ে দেখো 1 থেকে 1 বিয়োগ গেলে হচ্ছে আমাদের 0, এবারে 0 থেকে 1 বিয়োগ গেলে হচ্ছে আমাদের 11, 11-র 1 হাতে থাকে 1, সর্বশেষ লাইনে গিয়ে 1 থেকে 1 বিয়োগ দিয়ে আমাদের 0 হয়ে যাবে। এই বাম দিকের 0 আমাদের না লিখলেও কোনো সমস্যা নেই। এবারে চলে আসো, আবার 1 নিয়ে আসো নিচে, আবার 101, এর ভিতরে 11 101-এর ভিতরে কয়বার যাবে? একবার যাবে। এবারে আমাদের এই 11 লিখে দিলাম, 1 থেকে 1 বিয়োগ দিয়ে 0, এবারে 0 থেকে 1 বিয়োগ গেলে 11, ওই আগের মতো এখানে 1 এখানে বসে 1 থেকে 1 বিয়োগ দিয়ে 0 হয়ে যাবে। আবার নিয়ে আসো এই 0কে, এবারে 11 100-র মধ্যে কয়বার যায়? 11 100-র মধ্যেও ওই একবার যাবে। এবারে 0 থেকে 1 বিয়োগ গেলে 11-র 1 হাতে থাকে 1, এবারে সেই হাতের 1 এই লাইনের সাথে যোগ হবে। হাতের 1 1 10-এর 0 হাতে থাকে 1, এবারে সর্বশেষ ঘরে গিয়ে 1 থেকে 1 বিয়োগ গিয়ে আমাদের 0 হয়ে যাবে। এবারে নিয়ে আসো এই 1কে, 11-র মধ্যে কয়বার যায়? একবার যায়। এই হয়ে গেল, মিলে গেছে। এখন মিলে গেলে তুমি এবারে তোমার আরেকটা 1 আছে, এই 1টাকে তুমি নিয়ে আসো। এখন 11কে তুমি জিজ্ঞাসা করো, 11 তুমি কি 1-এর মধ্যে যাও? 11 বলছে না, আমি হচ্ছে বড় আর 1 হচ্ছে ছোট, আর যাও না বলেই তুমি এখানে একটি 0 খেয়ে ফেলো। এবারে 0 দেওয়ার পরে এখন হলো আমরা দশমিক দিয়ে তাকে এখানে 0 আনতে পারি, কিন্তু দেখা গেছে দশমিক দিয়ে 0 আনার চেয়ে আমাদের এই ছোট্ট একটি অবশিষ্ট বা ভাগশেষ তৈরি হয়, আমরা একে ভাগশেষ হিসাবে রাখতে পারি। তাহলে আমাদের এখানে ভাগফল হলো আমাদের 11110 এবং ভাগশেষ আমাদের হচ্ছে 1। এভাবে আমরা এটা করতে পারি। তাহলে কি হচ্ছে আমাদের ভাগশেষ 1। তাহলে আমরা কি করতে পারি, যে এই ভাগটা শিখলে আমরা বিয়োগের কাজটি আমাদের জন্য সুবিধা হবে। এবারে মনে করো আমি যে এই ভাগটি দেখাইছি, এই ভাগটি আমি করেছি কম্পিউটার সিস্টেমে, এই যে বিয়োগটি করেছি। আরেকটি ভাগ আমি দেখাবো, সেটি আমরা এই আরেকটা বিয়োগের পদ্ধতি দেখাইছি, সেটা দিয়ে দেখাবো। দেখো আরেকটা ভাগে এই ভাগটা শিখলে বিয়োগের কাজটি আমাদের মানে তাড়াতাড়ি শেখা যায়। এবারে দেখো 110, 1011 এরকম একটা সংখ্যাকে আমরা ভাগ দেব। তো সেক্ষেত্রে দেখো 110 101-এর মধ্যে যায় না, আমরা 4টা ঘর নিলাম। এই 4টা ঘরের ভিতরে 110 কয়বার যায়? একবার যায়। তো আমাদের বাম দিকের ঘরটি বাকি রাখতে হবে, 110 এখানে লিখতে হবে। তো দেখো আমরা এই যে বিয়োগটি আমরা দেব, এটি এখন দ্বিতীয় যে নিয়মটি দেখাইছি বিয়োগের, সেই নিয়মে করব। 1 থেকে 0 বিয়োগ গেলে হচ্ছে 1, 1 থেকে 1 বিয়োগ গেলে হচ্ছে আমাদের 0। এবারে আমরা শিখেছিলাম উপরে ছোট নিচে বড়। এখানে দেখো উপরে ছোট নিচে বড়, তাহলে ছোট থাকলে এখানে 2 যোগ করতে হয়, 2 থেকে 1 বিয়োগ গেলে হচ্ছে আমাদের 1। এই 2 এর জন্য একটা 1 চলে আসবে, 1 থেকে 1 বিয়োগ গেলে এখানে হয়ে যায় 0, এটা না লিখলেও হয়। এবারে নিয়ে আসো তুমি এই 0কে, আর 0কে নিয়ে আসার পরে এখানে হলো 110, এখানে হলো 1010, এর মধ্যে কয়বার যায়? একবার যাবে। তাহলে 110 এখানে এই লিখে দিলাম।
শূন্য থেকে শূন্য বিয়োগ গেলে শূন্য, এক থেকে এক বিয়োগ গেলে হচ্ছে আমাদের শূন্য। এবারে ছোট বড়, উপরে ছোট নিচে বড়, ছোট থাকলেই 2, অর্থাৎ শূন্য থাকলেই 2 ভাববা, 2 থেকে 1 বিয়োগ গেলে হচ্ছে আমাদের 1। এবারে এই 2 এর জন্য আমাদের এখানে ট্যাগ নিয়ে আসবে, 1 থেকে 1 বিয়োগ গেলে হচ্ছে আমাদের শূন্য। এবারে নিয়ে আসো এই 1 কে। এবারে 110 এটা এটার মধ্যে কয়বার যায়? ওই একবারই যায়। এবার 110 আমরা লিখলাম, 1 থেকে 0 বিয়োগ গেলে হচ্ছে আমাদের 1, উপরে ছোট নিচে বড় 2 ধরো এখানে, 2 থেকে 1 বিয়োগ গেলে হচ্ছে আমাদের 1। এই 2 এর জন্য এখানে একটা 1 নিয়ে আসো, 1 আর 1 2, নিচে আছে 2, উপরে আছে ছোট, তাহলে উপরে ছোট থাকলে এখানে একটা 2 ভাবো, তাহলে 2 থেকে 2 বিয়োগ গেলে হচ্ছে আমাদের 0। এই 2 এর জন্য তুমি এখানে একটা 1 নিয়ে আসো, 1 থেকে 1 বিয়োগ গেলে হয়ে যায় 0। এবার নিয়ে আসো এই 1 কে। 111, 110 111 এর ভিতরে একবার যায়, এই 110 অবশ্য থাকে আমাদের 1। সুতরাং এটা হচ্ছে আমাদের ভাগফল, এটা হচ্ছে আমাদের ভাগশেষ। ভাগ পরীক্ষায় আমাদের যেমন অনেক বইতেই আমাদের দেয়নি, তো সেক্ষেত্রে মুজিবুর রহমান সাহেব ওনার বইতে এগুলো দিয়েছেন। আমি যাতে তোমাদের কোনো জায়গায় কোনো বইতে যাতে কোনো একটা শর্টটা করে এই জন্য আমি এটা করিয়ে দিলাম। এটা না করলেও আমার মনে হয় সমস্যা নেই, যোগ বিয়োগ গুণ এগুলো করলেই আমাদের মূলত হবে। এখন দেখো আমাদের এই যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আমি করাইলাম। এখন আমি অন্য আমাদের যেমন রূপান্তরের অংশগুলো শেষ হলো, যোগ বিয়োগগুলো আমাদের শেষ হলো, আমরা এখন পরিপূরকের অংশে একটু যাব। পরিপূরক, এই পরিপূরকটি আমরা কিভাবে আমরা করব দেখো একটু ডিটেইলস আকারে আমাদের বলবো। পরিপূরক বা কমপ্লিমেন্ট, পরিপূরক বা কমপ্লিমেন্ট আমরা করাবো। তো পরিপূরক বা কমপ্লিমেন্ট, পরিপূরক বা কমপ্লিমেন্টস, কমপ্লিমেন্টস এটা আমরা করাবো। তো পরিপূরক বা কমপ্লিমেন্টস এই জিনিসটা কি আমাদের দেখো। পরিপূরক বলতে আমরা কম্পিউটার মূলত পৃথিবীতে কম্পিউটার 2টা সংখ্যার উপরে কাজ করে, 0 এবং 1। এই যে 0 এবং 1 এর উপরে ভিত্তি করে তারা কাজ করে, তো সেক্ষেত্রে এই 0টাকে 1 এ রূপান্তর করা বা 1টাকে 0তে রূপান্তর করা, এটাই হচ্ছে মূলত পরিপূরক। তো এখন দেখো 0টাকে 1 এ রূপান্তর করবো, আবার 1টাকে যদি 0তে রূপান্তর করি, এই যে কাজগুলো আমরা করব এগুলো হচ্ছে মূলত পরিপূরক। এখন এই পরিপূরক হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট ক্লাসে আমাদের 1 ও 2 এর পরিপূরক আমাদের পরীক্ষা আছে। সেক্ষেত্রে আমরা 1 ও 2 এর পরিপূরক এই যে জিনিসটা নিয়ে আমরা বলব পরিপূরক। এবারে দেখো 1 ও 2 এর পরিপূরক। তো আমাদের দেখো 1 এর পরিপূরক কাকে বলে? কোনো কারণে আমাদের 0 যদি 1 হয়ে যায় এবং 1 যদি আমাদের 0 হয়ে যায়, তাহলে যে মানটি আমাদের তৈরি হয় তাকে বলা হয় 1 এর পরিপূরক। কি বলেছি? কোনো কারণে যদি 0 1 হয়ে যায় এবং 1 যদি আমাদের 0 হয়ে যায়, তাহলে যে মানটি আমরা পাবো তার নাম হচ্ছে আমাদের 1 এর পরিপূরক। যেমন উদাহরণ দেখো, তোমার একটা মান আছে 101101। এই মানটি এই 1টাকে 0 করে দাও, 0টাকে 1 করে দাও। 1টা যদি 0 হয়ে যায়, এই 1টা 0 হয়ে গেল, 0টা 1 হয়ে গেল, এটা 1 1 0 0, এবারে 0 হয়ে গেল 1 1 হয়ে গেল 0। তাহলে দেখো এখানে যা আছে তার উল্টা মান হলো এটা। এই যে উল্টা মানটা আমরা পেলাম, এই যে মানটি আমি পেলাম, তো আমরা জ্ঞানে সংজ্ঞায় বলেছি কোনো কারণে 0 যদি 1 হয়ে যায়, 1 যদি 0 হয়ে যায়, তাহলে যে মানটি আমরা পাই সেটার নাম হলো মূলত 1 এর পরিপূরক। তাহলে এইটাকে আমরা বলে থাকবো 1 এর পরিপূরক। এবারে বলেছি আমাদের 1 এর পরিপূরক যাওয়ার পরে আমরা বলবো 2 এর পরিপূরক। তো 2 এর পরিপূরকটা কি? এই যে 1 এর পরিপূরক না করে কিন্তু 2 এর পরিপূরক করা যায় না। তাহলে 2 এর পরিপূরক থেকে আমরা যে মানটি পেয়েছি ওই মানের সাথে আমি 1 যোগ করে দেব। তাহলে আমাদের এই যে 1 এর পরিপূরকে যে মানটি পেয়েছি 0 1 0 0 1 0, এর সাথে যদি তুমি একটা 1 যোগ করে দাও,
একটা 1 যোগ করে দাও, তাহলে কি হচ্ছে 0 এর সাথে 1 যোগ হচ্ছে 1, এখানে 1 নামলো 0 0 1 0, তাহলে এইটার নাম হলো মূলত 2 এর পরিপূরক। এটাকে আমরা বলে থাকবো 2 এর পরিপূরক। তাইলে আমরা কি শিখলাম যে একের পরিপূরকে আবার আরেকবার রিপিট করছি। কোনো কারণে 0 যদি 1 হয়ে যায় এবং 1 যদি 0 হয়ে যায়, তাহলে যে মানটি আমরা পাবো তার নাম হচ্ছে একের পরিপূরক। আর সেই একের পরিপূরকের সাথে যখন আমরা আরো 1 যোগ করে দেব, তখন যে মানটি আমরা পাবো সেটার নাম হচ্ছে 2 এর পরিপূরক। এই 1 ও 2 এর পরিপূরক আমাদের সিলেবাসের মধ্যে, আমাদের মূলত একের পরিপূরক এখন নেই বললেই চলে। তো একের পরিপূরক এবং 2 এর পরিপূরক, 2 এর পরিপূরকের গুরুত্ব মূলত এখন বেশি, একের পরিপূরকের গুরুত্ব নেই। আমি সেই গুরুত্বটুকু একটু বলবো। 1 ও 2 এর পরিপূরকের গুরুত্ব, 2 এর পরিপূরকের গুরুত্ব, দেখো গুরুত্বটা একটু বলবো কেন এটা গুরুত্ব বেশি। তো আমাদের দেখো একের পরিপূরক আমাদের হচ্ছে একটি পুরানো পদ্ধতি। একের পরিপূরক দিয়ে পৃথিবীতে যে সমস্ত সার্কিট বা বর্তনী আমাদের তৈরি হয়েছে, সেই সার্কিট এবং বর্তনীগুলোর অভ্যন্তরীণ কাজের প্রক্রিয়া হচ্ছে জটিল, এবং এটি দিয়ে সমস্যা সমাধান করতে আমাদের সময় লাগে বেশি। সে কারণে একের পরিপূরক দিয়ে যে কাজগুলো করা হয় সেই কাজগুলোকে আমাদের সেই কাজগুলো এখন আর করা হয় না। এই যে একের পরিপূরকের এই যে কাজের প্রক্রিয়া জটিল বলে এই একের পরিপূরক পদ্ধতি এখন আর ব্যবহার করা হয় না। মূলত কম্পিউটারে এখন 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করা হয়। এই 2 এর পরিপূরক পদ্ধতিতে সার্কিট ডিজাইন, যে কোনো সমস্যার সমাধান খুব দ্রুত গতিতে আমাদের করা যায় বলে আমাদের দেখা যায় যে 2 এর পরিপূরক বর্তমানে এখন বেশি ব্যবহৃত হয় এবং এটি প্রচলিত পদ্ধতি হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। তো আমরা এই নেক্সট ক্লাসে আমরা 1 ও 2 এর পরিপূরকের একটু ডিটেইলস আরো পড়াবো, তারপরে আমরা অঙ্ক করাবো। তাহলে আমাদের এই সংখ্যা পদ্ধতি অধ্যায় আমাদের শেষ হয়ে যাবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার চ্যানেলটি আমাদের লাইক এবং সাবস্ক্রাইব করলে খুশি হব। সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো। ধন্যবাদ।